সাভার আশুলিয়াতে যে গার্মেন্টস সেক্টরে যে অরাজকতা অস্থিরতা এটাতেও আপনার ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা ইনভলভমেন্ট রয়েছে। 219টি গার্মেন্টস বন্ধ হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য মূলত এটা ভারতের একটা ষড়যন্ত্র। ভারত কি খেলছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে, এবং সেটা কতটা শোভন? এখন দেখেন, আমরা কিন্তু যখন বিরোধী দলে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, এখন আমরা বলা চলে বিরোধী জায়গায় আছি, আমরা কিন্তু পরিষ্কারভাবে বলছি বাংলাদেশের একটা নিকটবর্তী প্রতিবেশী দেশ এবং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় দীর্ঘ বর্ডার শেয়ারিং কান্ট্রি। কাজে দুই দেশের নিরাপত্তা এবং দুই দেশের মানুষের স্বার্থের জন্যই দুই দেশের সাথে একটা সুসম্পর্ক প্রয়োজন। কিন্তু আমরা বাংলাদেশে যদি দেখি যে মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল, এই কথাটি যেমন সত্য, মুক্তিযুদ্ধের পরপর ভারত বাংলাদেশকে নানানভাবে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছে, বাংলাদেশের ভূমি দখল করেছে, বাংলাদেশের জনগণের উপর একটা সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক আগ্রাসনও চালিয়েছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু বারবার বলছি যে আমরা ভারতের সাথে একটা মর্যাদার সম্পর্ক চাই। পৃথিবীর অন্যান্য রাষ্ট্র যেভাবে বাইল্যাটারাল সম্পর্ক মেনটেন করে তাদের জনগণ এবং দেশের স্বার্থ, সেইভাবে আমরা একটা সম্পর্ককে এগিয়ে নিতে চাই। কিন্তু ভারত সেটিতে কিন্তু আসলে আমাদেরকে কখনোই মর্যাদার চোখে দেখে না। ভারতের এই 1947 থেকে আজকে অবধি এই যে স্বাধীনতা দিবসের প্রোগ্রামে ভুটানের, আপনার নেপালের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা অতিথি হয়ে গেছে, বাংলাদেশ থেকে কিন্তু কখনোই কাউকে দাওয়াত দেয়নি। অর্থাৎ ভারত কখনো বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সেই মূল্যায়নটা করে না। সেই জায়গা থেকে বিশেষ করে গত 1.5 দশক ধরে তো এই ফ্যাসিবাদকে ভারতই পৃষ্ঠপোষকতা করেছে। ইন্টারন্যাশনাল এরিয়াতে ভারত আওয়ামী লীগের পক্ষে 14 সালের বিনা ভোটের নির্বাচন, 18 সালের মধ্যরাতের নির্বাচন, ইভেন 24-এর একতরফা নির্বাচন, সমস্ত ওয়েস্টার্ন কমিউনিটি স্ট্রংলি বিরোধিতা করলেও ভারতই এই নির্বাচনের পক্ষে ওকালতি করেছে। কাজেই সেই ক্ষেত্রে তো পরিষ্কার যে ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে খেলেছে, বাংলাদেশে তাদের একটা পুতুল সরকার বসাতে তারা চেয়েছে। এবং এখন এটা যেহেতু গণঅভ্যুত্থানের সরকার, ভারত যাদেরকে সাপোর্ট দিল, প্যাট্রোনাইজ করলো, তাদেরকে জনগণ ফেলে দিয়েছে। এবং এই সরকারেরও যে অবস্থান, সে পরিষ্কারভাবেই বলছে তারা কোনো গোলামির সম্পর্ক বরদাস্ত করবে না। তিস্তার ন্যায্য হিস্যার পানি দিতে হবে, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। এবং আমাদের বিজেপির এখন যে পারফরমেন্স, তারা কিন্তু মেরুদণ্ড উঁচু করে দাঁড় করিয়েছে। তারা কিন্তু সীমান্তে কোনো ঘটনা ঘটলে শক্ত জবাব দিচ্ছে, প্রতিক্রিয়া দিচ্ছে। সেই জায়গা থেকে ভারত খুব উদ্বিগ্ন, যার ফলে ভারত এখন যেটা দেখতেছি যে এই সরকারের বিরুদ্ধেই কিছুটা ষড়যন্ত্র করছে যেন সরকার স্থিতিশীল হতে না পারে। আমাদের কাছে যে সমস্ত তথ্য এবং ডেটা আছে, যে এই যে আপনার সাভার আশুলিয়াতে যে গার্মেন্টস সেক্টরে যে অরাজকতা অস্থিরতা, এটাতেও আপনার ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা ইনভলভমেন্ট রয়েছে। 219টি গার্মেন্টস বন্ধ হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য মূলত এটা ভারতের একটা ষড়যন্ত্র। এর আগে শাহবাগে আমরা দেখেছি এই সংখ্যালঘু সম্প্রদায়ের নামে ভারতীয় কিছু এজেন্টদেরকে নামিয়ে দিয়ে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত, এরকম একটা চিত্র বিশ্ববাসীর দরবারে দেওয়ার চেষ্টা করেছে। এবং ভারতীয় মিডিয়া সেটা নিয়ে চড়া গলায় অপপ্রচার করেছে, প্রোপাগান্ডা ছড়িয়েছে। অথচ বাংলাদেশে দেখেন যে ওইভাবে বিবেচনা করলে কোনো সংখ্যালঘুর উপরে হামলা হয় নাই, কাউকে নিপীড়ন করা হয়নি। যে 2-1টি ঘটনা ঘটেছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট, সেই বিবেচনায় বিএনপির যেমন ক্ষমতায় থাকতে আপনি দেখেছেন, বা বিরোধী দলে থাকতে গয়েশচন্দ্র রায় বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য, তার মাথা ফাটিয়ে দিয়েছিল, তার মেয়ে নিপুণ রায়কে, তাকে আপনার লাঞ্ছিত করেছে। তারা সংখ্যালঘু ছিল না? সেই সময় তো ভারতীয় মিডিয়াটা নিয়ে নিউজ করে নাই, এটি নিয়ে দেশে আলোচনা হয় নাই। এটাও ভারতের একটা ইনভলভমেন্ট ছিল। সেই জায়গা থেকে সামগ্রিক বিচার বিশ্লেষণে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমরা যত একটা ফ্রেন্ডলি অ্যাপ্রোচ ভারতের দিকে করছি কিংবা বন্ধুত্বের আহ্বান জানাচ্ছি, এখন পর্যন্ত ভারতের দিক থেকে সেরকমের সাড়া কিংবা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা যায় নাই।